নিজুম এক নাগারে বকেই যাচ্ছিল ইস্যুকে। এক পর্যায়ে হুচ করে এপাশ থেকে কথা বলে উঠে ঈশানী। আমার অরণ্যকে খুব মনে পড়ছে নিঝুম। সেই আমি হুট করেই প্রেমে পড়ে গেলাম। কখন কিভাবে কেমন করে কিছুই মনে পড়ছে না। শুধু বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। গাড়িটা যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আমার দম আটকে আসছে। এবার আমি কি করব বলে দে। আমি অরণ্যকে আবারও দেখতে চাই। এই অচেনা অজানা লোকটাকে দ্বিতীয়বার দেখার প্রয়াসে নীল হয়ে যাচ্ছে আমার উচ্চাটন হৃদয়টা। কি করব বল না। বাচ্চাদের মতো বারবার একই শব্দ আওড়ে যাচ্ছে ঈশানী। কি করব বল না। ওদিকে এত বড় একটা ঝটকা পুরোপুরি নিস্তব্ধ নিঝুম। ও কি বলবে, কিভাবে বলবে? এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছে না। বাস তখন সিগন্যালে আটকে আছে। আর একটু পরে চিটাগাং সড়কে প্রবেশ করবে। হয়তো। ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আস্তে করে কলটা কেটে দিল ঈশানী। অতঃপর পুনরায় ফোনটা এগিয়ে দিল মীনার নিকট। ঠিক সেই সময় বাসের টিটেন্ট জানালা ভেদ করে ঈশানীর নজরবন্দি হলেও কালো হুডি পরিহিত একজন। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তাই বারবার গাড়ি ঘোড়ার আর জনসমাগমের আড়াল থেকে লোকটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করেছিল। ওর মনে হচ্ছে এটাই অরণ্য, কিন্তু অরণ্য এখানে কি করছে? ঈশানীর জন্য অপেক্ষা করছে না তো? হুট করে উদয় হওয়া আচানক প্রশ্নে সচকিত হলো ঈশানীর মস্তিষ্ক। ও কি করবে ভেবে পাচ্ছে না। ওদিকে সিগন্যাল পরিবর্তন হতেই বাস চলতে আরম্ভ করছে। ঈশানীর মনে হচ্ছে অরণ্য আবারও হারিয়ে যাচ্ছে। এই মানুষের জঞ্জাল, এই দানবীয় গাড়ির বহর, বিরক্তিকর হর্নের আওয়াজ, সবকিছু আড়ালে ওই হুডি পরা লোকটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। অজ্ঞতায় উপায়ন্তর না পেয়ে সিট থেকে উঠে দৌড়ে বাস থেকে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো ঈশানী। তবে উদাসীন হয়ে বাইরের দিকে এক পা বাড়াতেই সজোরে ওর হাত টেনে ভেতরে নিয়ে এলো জিসান। আচমকা শরীরে ঝাঁকুনি অনুভব করতে চোখের পলক ফেললো ঈশানী। পেছনে ঘুরে বিরক্ত কণ্ঠে জিসানকে বলে উঠল, কি বললি এটা তুই? তুই কি করছিলি সেটা কি বল। চলন্ত বাস থেকে নেমে যাচ্ছিলি তুই। পাগলে মেয়েটার সীমা থাকিস। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? একে তো সারা রাত জঙ্গলে কাটিয়েছিস, তার উপর সকাল থেকে অরণ্য নাম জপে যাচ্ছিস। অথচ আমরা সকলে দেখেছি তোকে এরিস গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে। সত্যি করে বলতো, ও তোর সাথে খারাপ কিছু করেছে তাই না? ওই মাফিয়াটা তোকে ড্রাগ ফ্রাগ খাইয়ে দেয়নি তো আবার? এক প্রকার ধমকে উঠে কথাগুলো বলল জিসান। ওইদিকে ঈশানী নিজের বাকে অচল ও বরাবরের মতো এবারও বলল, কারো সম্বন্ধে ভালো করে না জেনে মন্তব্য করা একদমই ঠিক নয় জিসান। তুই কার কথা বলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন কারোর সাথে ছিলাম এবং সে যথেষ্ট ভদ্রলোক। আর যাই হোক, অন্তত তোর মতো নোংরা মানসিকতা তার নেই। আশা করি বুঝতে পেরেছিস। পুনরায় খেপে গেল জিসান। ও যেন ঈশানীর মুখে ওই অচেনা লোকটার প্রশংসা কিছুতে সহ্য করতে পারে না। চড়াত করে হিংস্রতা চেকে বসে মস্তিষ্কের নিউরনে। আর ঈশানী সেই কাজটাই করে, বারবার রাগিয়ে দেয় জিসানকে। যার ফলস্বরূপ জিসান এবার তেড়ে এলো ঈশানীর দিকে। তবে দুপা এগোতেই ওকে আটকালো আদি। বিরক্ত হয়ে পড়ল, চলন্ত বাসে কি শুরু করেছিস তোরা? জিসান কট মুটিয়ে পড়ল, কি শুরু করেছিস সেটা ওকে জিজ্ঞেস কর। এক রাতে কি এমন দিয়েছে ওই ছেলেটা যে? রাস্কেল। জিসান কথা সম্পূর্ণ করার আগে জিসানের উদ্দেশ্যে শব্দটা উচ্চারণ করে নিজের সিটে চলে যায় ঈশানী। আর মনে মনে সিদ্ধান্ত নেয় জিসানের সাথে বন্ধুত্বের ইস্তফা এখানেই ঘটাবেও। আর যাই হোক, এমন একটা হিংস্র প্রকৃতির ছেলের সাথে বন্ধুত্ব বজায় রাখা ঈশানীর পক্ষে সম্ভব নয়। সুন্দর ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বাড়িটা শহর থেকে একটু দূরে, সি সাইডে অবস্থিত। সকাল সকাল পাখির কিচিরমিচির আর সাগরের গর্জনে মুখরিত চারিপাশ। এমন সময় বাড়ির আবহাওয়া নীরবতায় ঘেরা, শান্তি হওয়ার কথা ছিল। তবে তেমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। এতক্ষণ অবশ্য নীরবই ছিল সবকিছু। হুট করে কি জানি কি হলো। ফ্রন্ট ইয়ার্ডে বডিগার্ড আর সুরক্ষা বাহিনীর লাইন দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। ডুপ্লেক্স বাড়িটির ছাদ থেকে শুরু করে প্রতিটি বারান্দা করিডোরে একে একে দাঁড়িয়ে গেল বন্দুকধারী সুরক্ষা বাহিনী। বাড়ির এহেন থমথমে পরিবেশে দেখে মনে হচ্ছে শীঘ্রই কোনো ভিআইপির আগমন ঘটবে এখানে। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি একটা হেলিকপ্টার ল্যান্ড করানো হয়েছে বাড়ির ছাদে। তবে সবাই আপাতত উদ্বিগ্ন। আসলেই হচ্ছেটা কি এখানে? হুট করে মন্ত্রী সাহেবই বা কেন এত সুরক্ষা নিশ্চিত করলেন? কিসের এত ভয় তার?
খানিক বাদেই সকলের জল্পনা কল্পনার ইতি টেনে একে একে 10খানা রোলস রয়েস এসে থামলো স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ জামানের বিশাল বাংলো বাড়ির সামনে। গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসতে লাগলো কানে এয়ারপোর্ট লাগানো বিশাল দেহে কৃষ্ণ বর্ণের দেহরক্ষীর কয়েকটা টিম। তাদের মধ্যে অধিকাংশই ফরেনার। এরপর সব শেষে তাদের মধ্যে থেকে নেভি ব্লু রঙা রোলস রয়েস থেকে বেরিয়ে এলো ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের ফর্মাল শার্ট আর ওয়েস্টকোট পরিহিত লম্বা মতো একজন, যিনি দেখতে ইয়াং এবং জেন্টাল, যদিও তার চোখ দুটো ঢাকা পড়ে আছে বিশাল রোদ চশমার আড়ালে। তবে সকালের এক ফালি রোদের ঝিলিকে পুরোপুরি স্পষ্ট তার ডার্ক ব্রাউন সিগারেটে পোড়া ঠোঁটের নিচের বিরল সেই কালো তিলক। রোদের তালে তাল মিলিয়ে যেন ঝিলিক ধরেছে তিলকটা। তবে সেই তিলকের সৌন্দর্য পুরোপুরি ফিকে মনে হচ্ছে লোকটা একটু রহস্যময় পৈশাচিক হাসির কাছে। লোকটা গাড়ি থেকে নামতে কয়েকজন বডিগার্ড এসে তাকে কোট পরিয়ে দিতে সাহায্য করে। এরপর কোটের হাতাগুলো ঠিকঠাক করতে করতে গেট ছাড়িয়ে মন্ত্রী সাহেবের বাংলোর দিকে এগিয়ে গেল সে। তার পিছু নিয়েছে শতাধিক বিশাল দেহী বডিগার্ডের দল। তবে ভেতরে প্রবেশের আগে মন্ত্রী সাহেবের দেহরক্ষীরা আটকে দিল তাদের। এরিস নিজের বডিগার্ডদের আঙুলের ইশারায় চলে যেতে বলল এবার। অতঃপর পা থেকে মাথা অবধি সার্চ করা হলো তাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম মরণঘাতী কোনো কিছুই পাওয়া গেল না এরিসের কাছে। অজ্ঞতা পুনরায় নিজের সানগ্লাসটা চোখে পড়ে সবাইকে ছাড়িয়ে ভেতরের দিকে এগিয়ে গেল এরিস। এদিকে হতবাক দেহরক্ষী বাহিনীগণ একজন আরেকজনের দিকে চাওয়াচাই করতে ব্যস্ত। মন্ত্রী সাহেব কিনা এই লোককে এত ভয় পাচ্ছে, এর হাতে তো একটা নেল কাটারও নেই। আশ্চর্য। ভেলভেট লাল গালিচা আর দেশি বিদেশি সৌন্দর্য বর্ধক শো পেয়েছে মোড়ানো তকতকে হলরুমের ভেতরে ঢুকতে না ঢুকতে মন্ত্রী সাহেব আসিফ জামান অসম্ভব সুন্দর সম্মোহনী হাসি দিয়ে আমন্ত্রণ জানালো এরিসকে। কোনো বিয়েটি নয়, একেবারে নিজেই এগিয়ে এসে হাত বাড়লেন করমর্দন করার উদ্দেশ্যে। তবে এরিস ইউভান তাকে দুপছর তোয়াক্কা করলো না, উল্টো মন্ত্রী সাহেবকে পাশে হটিয়ে এগিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ল তার ওই চেয়ারে। এরিস বসার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব চুপসানো মুখে এগিয়ে গিয়ে এরিসের মুখোমুখি হয়ে একটা চেয়ারে বসলো। আবারও কুশল বিনিময়ের চেষ্টা চালিয়ে বলতে আরম্ভ করলো, এরিস সাহেব, কি মনে এখানে হঠাৎ? না মানে আপনি বললে তো আমি নিজেই রাশিয়াতে। মুখের কথা মুখেই আটকে গেল মন্ত্রী সাহেবের। এরিস তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, এরিস ইউভান কাউকে কৈফিয়ত দেয় না। আপনার গভর্নমেন্ট আমার 200 কোটি টাকার ড্রাগ আটকে রেখেছে বর্ডারে। প্রায় 10টা কাভার্ড ভ্যান আটকা পড়ে আছে সেখানে। আজ রাতের মধ্যে সেগুলো ডিসমিস করার ব্যবস্থা করুন, নয়তো। এরিস কথা শেষ করতে না করতে মন্ত্রী সাহেব ওকে মানানোর চেষ্টা করে বলল, ইয়ে মানে এরিস সাহেব, সামনে নির্বাচন। এখন যদি এসব নিউজ ভুল করেও একবার লিক হয়ে যায় তাহলে পুরো দলের সর্বনাশ হয়ে যাবে, বুঝতেই তো পারছেন। আপনি বরং আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ইলেকশনটা শেষ হলেই আমি আপনার মালামাল আপনাকে পৌঁছে দেওয়ার যথাযথ ব্যবস্থা করব। দরকার পড়লে সাথে কিছু উপটোকনও। আহ, গর্জে উঠল এরিস, বলল, ফাক ইউর ব্রাউন লেকচার, জাস্ট ডু হোয়াট আই সেড। আজ রাতের মধ্যে আমার কাভার্ড ভ্যানগুলো বর্ডার না ক্রস করলে সারা জীবনের জন্য মন্ত্রণালয়ের চেয়ারের রং ঘুরে যান মন্ত্রী সাহেব। ওটা আর আপনার জন্য বরাদ্দ নেই। শুষ্ক ঠোক গেল আসিফ জামান। এরিস নিজের কথা শেষ করে চেয়ার ছেড়ে বাইরের দিকে পা বাড়ায়। তবে যাওয়ার আগে কি ভেবে যেন পেছনে ঘুরে নিজের কলারের ভেতর থেকে একটা সরু সাইজের চাকু আর নিজের রিস্ট ওয়াচের খুলে সামনের ঝকঝকে গ্লাস লাগানো টি টেবিলটার উপর রেখে একটা তাচ্ছিলের হাসি দিয়ে ঠান্ডা আওয়াজে বলে উঠছে, কোটি কোটি টাকা দিয়ে কি পুষছেন এগুলো মন্ত্রী সাহেব? সামান্য সার্চটা পর্যন্ত ঠিকভাবে করতে পারে না এরা। এই বাড়ির সবগুলো গর্থবের দল। এনিওয়ে, মার্ক মাই ওয়ার্ড মন্ত্রী সাহেব, টিল দেন বাই বাই। ভীষণ শান্ত গলায় হাসতে হাসতে মন্ত্রী সাহেব কঠিন কিছু থ্রেড দিয়ে হিরোদের মতোই পকেটে হাত রেখে লম্বা সিল্কি আন্ডারকাট চুল গুলতে ব্যাক ব্রাশ করতে করতে বেরিয়ে যায় এরিস। এতক্ষণ ধরে এরিসের কর্মকাণ্ডে শির দ্বারা বেশি যেন শীতল স্রোতই বয়ে গেল আসিফ জামানের। তিনি ঘামছেন ভীষণ,
পাশেই তার বিশ্বস্ত পিয়ে লিও দাঁড়িয়েছিল। মন্ত্রী সাহেবকে এভাবে ঘামতে দেখে লিও তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দেয়। মন্ত্রী সাহেব ঠান্ডা পানিতে চুমুক দিয়ে ঠক ঠক করে গ্লাস শুদ্ধ পানি শেষ করে নিজেকে খানিকটা ঠিকঠাক করে থমথম আওয়াজে লিওকে উদ্দেশ্য করেই বলে ওঠেন, ও কে জানো তুমি? অসচিত লিও না সূচক মাথা নাড়ালেন। মন্ত্রী সাহেব বলেন, মাত্র 30 বছর বয়সী এই ছেলেটা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ফাকিং মাফিয়া টেররিস্ট ইন দ্য আন্ডারওয়ার্ল্ড, রাশিয়ান মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল মাফিয়া গ্রুপ পাইথন প্যারাডাইসের একমাত্র লিডার, দ্য এরিস ইভান, যার মধ্যে দয়াময়া আবেগ অনুভূতি ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আই থিঙ্ক ওর ভিতরে হৃদয়টা অনুপস্থিত, যা আসে তা শুধুই ভয়াবহ হিংস্রতা, আপনার থেকেও ভয়ঙ্কর আর অত্যাপোষিত ওর থাবা। ওর কাছে দ্বিতীয়বার বলতে কিছু নেই, সুযোগ কিংবা কমিটমেন্ট যাই হোক না কেন, সেটা প্রথম, সেটাই শেষ। মানুষের প্রাণ আর অস্তিত্ব দুটোই যার কাছে পুতুল খেলা মাত্র। ও শুধু একটা জিনিসই জানে আর একটা জিনিসই বোঝে, পাওয়ার অ্যান্ড মানি, দ্যাটস অল। ওপেনলি ক্রাইম করে বেড়ানোটা ওর কাছে ফ্যাশন মাত্র। দেশের ভিতরে বাইরে বৈধ অবৈধ প্রায় 1000-এর উপরে রানিং ইন্ডাস্ট্রি রয়েছে ওর। এছাড়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বিজনেস তো রমরমা। পৃথিবীর কোনো মাফিয়ার কাছে যেসব দুর্লভ জিনিস পাওয়া যায় না, সেগুলো এক পিস হলেও এর কাছে রয়েছে। আমার মতো এরকম শত শত মন্ত্রী মিনিস্টারদের প্রতিনিয়ত পকেটে নিয়ে ঘুরে বেড়ায় এই ছেলে। বুঝলাম। মন্ত্রী সাহেবের ঘোর কাজে লিওর কথায় তিনি সুথান। কি বুঝলে? হি ইজ এ টোটাল হার্টলেস ব্লাডি বিস্ট, অলসো ডেঞ্জারাস। কিন্তু এবার কী করবো স্যার? কি আর করবে, আপাতত ও যা বলছে তাই করো। সামনে নির্বাচন, এর সময় এরিসের সঙ্গে পাঙ্গা নেওয়াটা মূর্খামি ছাড়া কিছুই নয়। কিন্তু স্যার, একটা খটকা রয়েই গেল। আসিফ জামান বিরক্ত হয়ে শুধালেন, আবার কি? এরিস ইউভান চাকু রেখে গিয়েছে বুঝলাম, কিন্তু ঘড়িটা কেন খুলে রেখে গেল? বমটম নেই তো এতে? লিওর কথায় মন্ত্রী সাহেবের শরীর শিউরে উঠল। তিনি তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করে দোতলার দিকে যেতে যেতে বললেন, এই ছেলেকে মোটেও বিশ্বাস নেই। আমার সুগার বেড়ে গেল, ওয়াশরুমে যেতে হবে। তুমি এক্ষুনি এগুলো সরানোর ব্যবস্থা করো, রাইট নাও। গত কদিন ধরে লঘুচাপ চলছে সমুদ্র পৃষ্ঠে, বৃষ্টি নেই, তবে রোদের মুখও দেখা যায়নি এই কয়দিনে। পতেঙ্গার সামুদ্রিক ভারী গর্জনে মুখরিত চারিপাশ, সেই সাথে যোগ হয়েছে শঙ্খচিলের কিচিরমিচির। বাতাসের তাণ্ডবে ফুসকা চটপটিওয়ালা মামাদের ছোট ছোট পলিথিনে মোড়ানো স্টলগুলো পতপত করে হাওয়ায় উঠছে, যেন অতি অসাবধানতায় এক্ষুনি সেগুলো উলচে পড়বে যত্রতত্র। তবে তেমন কিছুই হচ্ছে না। সাই সাই বাতাসের মাঝেও হকারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন সানন্দে। মাত্রাতিরিক্ত বাতাসে চাঁদের হাসি, ক্যাফের আউটডোর প্ল্যান্টগুলো কেমন নিধিয়ে পড়েছে। জয়া আন্টির চোখে পড়ে খবর আছে, তাই সেগুলোকে নিজ উদ্যোগে গুছিয়ে একে একে ভেতরে নিয়ে রাখছে ঈশানী। ওইদিকে বেলা বাড়তে একজন কাস্টমার এসে হাজির হচ্ছে ক্যাফেতে। গাছগুলো গুছিয়ে রাখার পাশাপাশি জিসানের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকেও সার্ভ করে যাচ্ছে ও। একটানা ননস্টপ ডিউটি যাকে বলে। খাগড়াছড়ি থেকে ফিরে আসার প্রায় 4 দিন পরে আজ দুজনার একই সাথে শিফট পড়েছে জিসান আর ঈশানী। যদিও অন্যান্য দিনের মতো আজ আর কুশল বিনিময় আগ্রহী নয় ঈশানী, কিন্তু কাজের সূত্র ধরে এটা ওটা বলে কয়ে ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জিসান। ঈশানীও না পেরে একটা কথা হ্যাঁ উত্তর দিচ্ছে, যেহেতু দুজনেই কোওয়ার্কার। কথা না বলেও উপায় আছে। কাজ আর কাজের ফাঁকে ঈশানীর সঙ্গে একটু আধটু কথা এগোনোর বৃথা চেষ্টা এভাবেই করেই কেটে গিয়েছে সে বেলা। তখন বেলা 12টার দোরগোড়ায় কাস্টমারদের চাপ খানিকটা কমে এসেছে, সেই সাথে ছিঁড়ি বৃষ্টি শুরু হয়েছে বাহিরে। এইটুকু নরম ভেজা বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটার কিছুই নেই, তবুও কোথা থেকে যেন ছাতা মাথায় করে ভার্সিটির কয়েকজন বন্ধু বান্ধব সমেত ভর দুপুরে ক্যাফেতে হাজির হয়েছে নিঝুম। হয়তো ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে বেরিয়েছে, সেটা ব্যাপার না। ঈশানী বেশ খুশি হলো ওদেরকে দেখে। নিঝুমকে দেখে গা থেকে অ্যাপসনটা খুলে তাড়াহুড়ো পায় এগিয়ে গিয়ে সম্মোহনী হেসে ঈশানী শুধল। নিঝুম, তোরা এই সময়? বিপরীতে ফিক করে হাসলো ওরা সকলে, যার অর্থ আজ আমরা বাঁক দিয়েছে।
নিজুমও হাসির ছন্দে তাল মিলে ঈশানীকে আশ্বস্ত করে বলল। চলে এলাম তোর সাথে আড্ডা দিতে, কতদিন দেখা হয় না বলতো। প্রত্যুত্তরে ঈশানী ঠোঁট চলতে বলল। কি বলিস? কাল রাতে তো আমরা একসাথেই ছিলাম। নিজুম এবার হাত ধরে টেনে ঈশানীকে নিজের পাশে দিয়ে বলল। তাও তোকে মিস করেছি, এবার বেশি বক বক না করে কফি খাওয়া তো। নিজুম ঠাট্টা করছে বুঝতে পেরে ঈশানী হেসে শান্ত স্বরে বলল। আমি মোটেও বকবক করি না, অপেক্ষা কর, নিয়ে আসছি। তবে ঈশানীকে আর উঠতে হলো না। তার আগেই সবার জন্য ট্রেতে ভর্তি করে কোল্ড কফি নিয়ে হাজির হলো জিসান। জিসান হঠাৎ কোল্ড কফি সার্ভ করায় কিছুটা বিব্রত কণ্ঠে ঈশানী বলে ওঠে। তুই কেন আনতে গেলি? আমিই তো পারতাম। ইটস ওকে, তুই ফ্রেন্ডের সাথে গল্প কর, আমি ওদেরটা দেখছি। সবাইকে কফি সার্ভ করা হলে ঈশানীকে জবাব দিয়ে চলে যায় জিসান। সবার সামনে ঈশানীও আর প্রত্যুত্তর করলো না খুব বেশি। ওদিকে জিসানের এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে নিঝুমের এক মেয়ে বন্ধু কিছু টিপ্পনি কেচেই বলে ওঠে। প্রিন্সেস ট্রিটমেন্ট। হা, মেয়েটার কথায় ঈশানীর হাসি উবে গেল। হাস্যোজ্জ্বল মুখখানা ধরে রাখার বৃথা চেষ্টা করে বলল। তেমন কিছুই না, আমরা শুধুই কো ওয়ার্কার। তার মানে বলতে চাইছো তোমার বয়ফ্রেন্ড নেই? কাম অন, এত সুন্দর চোখ নিয়ে ঘুরে বেড়াও অথচ লাইফে কেউ নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মুখের কোণে ধরে রাখা মেকি হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল ঈশ্বর। তার বদলে দু চোখ ভর করলো বর্ষার ঘনঘটা। না, ঈশানী কাঁদছে না, তবে ওর মনে হলো ব্যথাতুর নীল হৃদয়টাতে কেউ শক্ত ফুল ফুটিয়ে দিল মাত্রই। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তাজা হয়ে উঠল সেই মাদকীয় পুরুষের সুবাস। দীর্ঘ রাতের স্মৃতি, গমগমে হাস্কি কণ্ঠস্বর, পিয়াংসি করা তীক্ষ্ণ ফ্রিজুগল, আর অধর তলার নির্লিপ্ত সেই কালো কুচকুচে তেল। এত কিছু একসঙ্গে ফোলা যায়? কই, ঈশানী তো পারছে না। তার উপর কাল মাঝরাতে ঘুমের ঘোরে হঠাৎ ফোনের ওপারে সেই একই কণ্ঠস্বর। কি এক গোলক দাদায় আটকা পড়ে আছে ওর হৃদয়টা। কি ভীষণ টানাপোড়েনের মধ্য দিয়ে কেটে যাচ্ছে দিবারাত্রির, তা কেবল ঈশানীর হৃদয় জানে। না পারছে মস্তিষ্ক থেকে তার স্মৃতিটুকু মুছে ফেলতে, আর না পারছে তাকে ভীষণভাবে হৃদয় দিয়ে ভালোবাসতে। অথচ তার মায়া কাটানো যে দুঃসাধ্য, বাদামি চোখে সে তীক্ষ্ণ চাহনি মৌমাছির মতোই সারাটা ক্ষণ তাড়া করে বেড়ায় ঈশানীকে। ভালোবাসা বুঝি সত্যি এমন বেপরোয়া হয়? কখনো কখনো তাকে ভুলে যাওয়ার ক্ষমতা স্বয়ং নিজের হাতেও গচ্ছিত থাকে না। আর কি অদ্ভুত অনুভূতি এই ভালোবাসা। গত কয়েকটা দিন নিঝুম এত করে বোঝালো এটা ভালোবাসা নয়, ভালোবাসা এভাবে হয় না। নিশ্চয়ই কেউ তাকে ম্যানিপুলেট করে ছেড়ে দিয়েছে, নইলে জিনিসটা জানিস না এক রাতে এক দেখায় তার প্রেমে পড়ে গেলি। রিডিকুলাস। কিন্তু ঈশানীর যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না। নিঝুম যতবারই ওকে বোঝাতে গিয়েছে, ইস্যু তার বিপরীতে একটাই কথা বলেছে। লাভ অ্যাট ফার্স্ট রাইট বলেও কিছু হয় নিঝুম। এটা যদি বিশ্বাস করে থাকিস তাহলে আমি প্রথম দেখায় হুট করেই তার প্রেমে পড়ে গিয়েছি, এটাও তোকে মানতে হবে। এরপর নিঝুম ওকেও বারণ করার মতো কোনো যুক্তি খুঁজে পায়নি, আর নিঃস্বার্থভাবে এটাই মেনে নিয়েছে যে ওর ঘর কোনো অন্তর্মুখী বান্ধবীটা ভীষণভাবে কারো প্রেমে জড়িয়ে পড়েছে। অবশেষে কারো জন্য মনের দুয়ার খুলে নিজের শক্ত খোলসের আড়াল থেকে বেরিয়ে ডানা ঝাপটাতে চাইছে মুক্ত খোলা স্বাধীন আকাশে। কিন্তু সবচেয়ে হতাশার বিষয় হলো ইন্টারনেটে হাজারবার সার্চ করেও অর্ণ নামক কোনো সেলিব্রিটিকে খুঁজে পায়নি ঈশানী। সেই থেকেই কেমন নির্দিয়েছিল মেয়েটা। কাজকর্ম, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দুর্বল শরীরটাকে নিয়ে পড়ে থাকতে বিছানার এক কোণে, মুখে প্রকাশ করার অভ্যাস নেই ওর। তবে ভেতর ভেতর যে অর্ণ নামক ব্যাধিতে শেষ হয়ে যাচ্ছে ইস্যু, সেটা বুঝতে বাকি নেই নিঝুমের। দিনগুলো এভাবেই যাচ্ছিল, সেই সাথে ভারী হচ্ছিল অন্তর্মুখী ঈশানীর নিঃশ্বাসের পালা। তবে কাল মাঝরাতে কিছু একটা অপ্রত্যাশিত ঘটেছিল বটে। কাল রাত 1:45 নাগাদ মুঠোফোনের ওই একটা ফোন কলই যথেষ্ট ছিল ঈশানীর নেতিয়ে যাওয়া দুরূহ হৃদয়টাকে পুনরায় সতেজ করে দিতে। যদিও নম্বরটা ছিল প্রাইভেট, তবে ঘুমের করে ঈশানী সেই পরিচিত হাস্কি গলাটা স্পষ্ট শুনেছিল বই কি। অথচ বোকা ঈশানীর মাথায় তখন একটি বারের জন্য এই প্রশ্নটা জাগেনি যে ওর নতুন নাম্বারের সন্ধান অরণ্য হঠাৎ
কোথায় পেল? এইটা কি আদৌ একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব? পুরো ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক নাকি পুরোটাই নাটকীয়? এসে তো সির্ফ এটা নিয়ে উত্তেজিত যে ফাইনালি আরও একবার অরণ্যর কণ্ঠস্বর শুনতে পেয়েছে ও। তার মানে ওই রাতটা শুধুমাত্র ঈশানের কাছেই অর্থবহ নয়, অর্ণর কাছেও যে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। হ্যাঁ, রয়েছেই তো বটেই। তবে এর পেছনের উদ্দেশ্য তো কেবলই অরণ্যর ভালো বলতে পারবে। শুধু শুধু তো আর এরিস ইউভান কারো নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে যাবে না। এর পেছনে মুখ্যম কোনো কারণ তো অবশ্যই রয়েছে। সকালে যখন ঈশানীর মুখ থেকে এই ঘটনাটার বর্ণনা শুনি নিঝুম, সুধলা ফোনে কি বলছিস অরণ্য? তার উত্তর অবশ্য দিতে পারেনি ঈশানী। গভীর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফোন রিসিভ করার ফলে ওপাশের কোনো কথাই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি ওর। তবে এই না মনে না থাকার আফসোস বোধ হয় এই জীবনেও খুঁজবে না আর। তখন থেকে মুখ কালো করে কি যেন ভাবছে ঈশানী। নিঝুম ব্যাপারটা লক্ষ্য করে ওর বান্ধবীকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল। অতঃপর সশব্দে ডাকলো ঈশানীকে। কি ভাবছিস হঠাৎ করে? নিঝুমের ডাকে ভাবনা সুতো ছিল ঈশানের। ও এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে চালালো। কই কিছু না তো। নিঝুম পুনরায় সুথাল। হ্যাঁ রে, ওই প্রাইভেট নাম্বার থেকে আর কল টল এসেছিল নাকি? না। এবার ছোট্ট করে জবাব দিল ঈশানী। তবে আমার কেন যেন মনে হচ্ছে আবারও কল আসবে। অরণ্য আমায় মনে রেখেছে নিঝুম। কথাটা বলতে গিয়ে নীলাম্বর চোখ দুটো খুশি ঝিলিকে চিকচিক করে উঠে ঈশ্বর। ওর কথা সায় জানিয়ে মৃদু হাসল নিঝুম। ওদিকে ঈশানীর কথার পাশে নিঝুমের বান্ধবী বলে উঠছে, এই অরণ্যটা আবার কে রে? এত কাহিনী তো কখনো বলিসনি আমায়। ব্যক্তিগত বিষয়ে খাঁচাখাচি করলে ঈশানীর অস্বস্তি হবে ভেবে বান্ধবীকে তৎক্ষণাৎ থামিয়ে দিল নিঝুম। বলল, কেউ না অরণ্য, আমাদের ফ্ল্যাটের ময়লাওয়ালা কিছুদিন ধরে আসে না, তাই ইসে একটু ডিপ্রেসড। নিঝুমের বান্ধবী চোখ পাউচ করে চোখ বড় বড় করে ঈশানীর কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে বলল, আই ফিল ইউর পেন ইস্যু, চিন্তা করো না, ময়লাওয়ালা শীঘ্রই চলে আসবে। প্রায় ঘন্টাখানিক জমিয়ে আড্ডা দিয়ে একটু আগে বেরিয়ে গেল নিঝুমরা। ওরা চলে যাওয়ার পর পরে এটো মগগুলো ট্রেতে তুলে স্নিকের দিকে এগিয়ে যায় ঈশা। তবে ধোয়া মোছার কাজ শুরু করার আগ মুহূর্তে ওর এক হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে একটানে ক্যাফের পেছনে স্টোর রুমে নিয়ে যায় জিসান। আকস্মিক ঘটনা হতবিহ্বল ঈশানে। সেই সাথে মেজাজটা চড়ে উঠেছে ক্ষোভ। কোনো মতে নিজের হাতটা জিসানের হাতের বাঁধন থেকে ছিটকে সরিয়ে শক্ত গলায় ফুস করে উঠল ঈশা। এভাবে হাত ধরে টানাটানি করার মানে কি জিসান? সবকিছুই কিন্তু একটা সীমা থাকা প্রয়োজন। এই মুহূর্তে জিসানের চোখে মুখে ক্রোধ সুস্পষ্ট। ও জবাব না দিয়ে আগে কাঁপতে কাঁপতে ঈশানীকে প্রশ্ন ছুড়ে দিল। উল্টো বলল, সীমা তো তুই অতিক্রম করছিস, এখন অরণ্য নাম জপে যাচ্ছিস। আমার মুখে আমি কার নাম জপে যাব সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষুনি পথ ছাড়। জিসান পথ ছাড়ল না, উল্টো এগিয়ে গিয়ে ঈশানীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ জানি তো, সবচেয়ে বড় সর্বনাশ তো ওই অরণ্যর হাতেই হয়েছে। রাত কাটিয়ে এসেছিস বলে কথা, নষ্ট হয়ে গেছিস তুই, পুরোপুরি নষ্ট। ঈশানীর কাছে জিসানের এই বিশ্রী কথাগুলো মানসিক টর্চার ছাড়া আর কিছুই নয়। তবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া কিংবা এত বড় একটা ছেলেকে এভাবে ক্যাফেতে দাঁড়িয়ে থাপ্পড় মারার মতন এতটা দুঃসাহস নেই ওর। অজ্ঞতায় চোখ মুখ খেছে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করার বৃথাই চেষ্টা চালালো ঈশানী। ঠিক তখনই নরম স্বরে জিসান বলে উঠছে, আমার তোকে ভালো লাগে ঈশা, অ্যাকচুয়ালি আই এম ইন লাভ উইথ ইউ। আরও বরাবরের মতো নিশ্চুপ ঈশানী। ঈশানীর এমন নীরব থাকার ব্যাপারটা মোটেও পছন্দ হলো না জিসানের। ভেতরে ভেতরে জমে থাকা ক্রোধটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল মুহূর্তেই। ঈশানীর এই নীরবতাকে পুঁজি করে ওর কাঁধে সামান্য ধাক্কা দিয়ে পুনরায় দাঁত খিচিয়ে জিসান বলে উঠল, বরফের মতো কোল্ড একটা মেয়ে, আবেগ নেই, অনুভূতি নেই। আমি ড্যাম শিওর তোকে টাচ করেও কোনো মজা নেই। তাও কিসের এত তেজ তোর? জীবনেও তো কারোর বন্ধু হতে পারলি না। ভালোবাসা মানুষ তো দূরের কথা, পরিবারের সাথেও সেই একই নড়বড়ে অবস্থা। তোর মধ্যে আছেটা কি? নাথিং। তবুও আমি তোকে ভালোবেসেছি, সবসময় তোর পাশে থেকেছি। অথচ তুই আমার কথাটা ভেবে দেখতো, দূরে থাকা একটা অজানা ছেলের জন্য এখানে লিটারেলি মরে যাচ্ছিস তুই। ওয়াই? কিছুটা চেঁচিয়ে উঠল জিসান। ঈশানী তবুও নিশ্চুপ, হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে ধোঁয়ার চেপে দাঁড়িয়ে আছে শুধু। শনিশা, তোর এইসব সোকল ইন্ট্রোভার্ট হওয়ার নাটকটা আর নেওয়া যাচ্ছে না। ইন্ট্রোভার্ট হওয়ার ভং ধরে থাকিস বলে তোকে কেউ পছন্দ করে না, বিয়ে করতে চায় না।
তোর যে বিয়ে ভেঙে গিয়েছে সেটা আমি জানি না ভেবেছিস? বিয়ের দিন তোর হবু বর পর্যন্ত তোকে রেখে বিদেশে চলে গিয়েছে। তাহলে ভাব তুই কতটা কোল্ড। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, ছেলেদের মন পাওয়ার জন্য না শুধু সুন্দরী হলেই হয় না, ভেতর থেকে যথেষ্ট হটও হতে হয়, যেটা তোর মধ্যে 1%ও নেই। নটা জিসান হয়তো রেগে মেগে জিতের পাশে আরো কিছু বলতো, তবে খ্যাপাটি ঈশানী এবার আর তার ফুসরত দেয়নি। কখন যে মেজাজ ছাড়িয়ে নিজের 5 আঙুলের ছাপ জিসানের গালে বসিয়ে দিয়েছে তা নিজেই ঠাউর করে উঠতে কিয়ৎক্ষণ সময় লেগে গেল ওর। তবে জিসানকে থাপ্পড় মেরে আফসোসের লেশ মাত্র নেই ঈশানীর দু চোখে, উল্টো ভীষণ ক্রোধার ঘৃণার যেন উপচে পড়েছিল নীলাম্বর চোখ দুটোতে। আকস্মাৎ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে গজগজ করে উঠল জিসান। রাগের তোপে কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো, সারাদিন যে এই অরণ্য করছিস না, এই অরণ্যের মুখোশ যদি আমি টেনে হিস্ট্রে খুলে না আনতে পারি তবে আমার নামও জিসান না। ঈশানের কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে গা থেকে অ্যাবসেন্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল ঈশা। ঈশার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে জিসান পুনরায় বলল, আমি কিন্তু আন্টিকে ফোন করে সব বলে দেবো ঈশা। তুই জঙ্গলে অচেনা একটা ছেলের সঙ্গে রাত কেটে এসেছিস সেটাও বলে দিব। তখন আর বাড়ি ফেরার মুখ থাকবে তো? ঈশানী চলেই যাচ্ছিল, কিন্তু জিসানের কথায় আরো একবার ঘুরে তাকে তাচ্ছিল্য হেসে ঘৃণা আর খুব মিশ্রিত কঞ্চে বলে উঠল, যা ইচ্ছে তাই করে নে। নদীর মতো শান্ত গলায় বাক্যটুকু শেষ করে হননি বেরিয়ে যায় ঈশা। অথচ জিসান এখনো একই জায়গাতে ছায় দাঁড়িয়ে গলা বাড়িয়ে এক নাগারে চেঁচিয়ে ডাকছে ঈশানীকে। ঈশা যাস না, ইটস নট এ ফেয়ার। তুই কিন্তু এই চাকরিটা সারা জীবনের জন্য হারাবি বলে দিলাম। এবার কিন্তু আমি আর সাহায্য করবো না তোকে ঈশা। ঈশানী এভাবে চলে যাক সেটা বোধহয় কোনো কালে চায়নি জিসান, ওই জন্যই এটা ওটার ভয় দেখিয়েছে। ঈশানীকে ঠেকানোর বৃথা চেষ্টা চালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু আর কিছুতেই কিচ্ছু হলো না। চরম সাহসিকতার পরিচয় দিয়ে মূল্যবান এই চাকরিটার এক প্রকার পায়ে ঠেলেই বেরিয়ে যায় ঈশানী। শ্রাবণের তীব্র বর্ষণে খানিকটা বিশ্রাম টেনে দিয়ে গত 1 সপ্তাহ ধরে সূর্যতৃপ্ত ধরনী, যদিও রোদের তেজ তেমন নয়, তবে ঝুরঝুরে রোদে একেবারে চকচক করছে চারিপাশ। সেই যে দিন 10 আগে ঝিরঝিরি বৃষ্টির মাঝে চাকরির ফাঁকরির চুলোয় দিয়ে বেরিয়ে এলো ঈশানী, তখন থেকে শুয়ে বসে দিন যাচ্ছে ও। নতুন করে চাকরি পাওয়ার যে মোটেও চেষ্টা চালানি তেমনটা নয়, কিন্তু আজকাল দিনে পার্ট টাইম চাকরি পাওয়া যেন স্বপ্নের মতো ব্যাপার, সেখানে এত জলদি ফুল টাইম চাকরি কে বা দেবে ইস্যুকে। এরই মাঝে অবশ্য কম ধকল যায়নি ঈশানীর উপর দিয়ে। জিসান সেদিন জিতের বশবর্তী হয়ে রোকেয়া বেগমকে সব বলেই দেয় ফোন করে, যার ফলস্বরূপ ঈশানীর ওপর দিয়ে বয়ে যায় একের পর এক মানসিক ঝড়। সকাল বিকাল কথা শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে মায়ের ফোন রিসিভ করে বন্ধ করে দেয় ঈশানী। অতঃপর সেই থেকে মা মেয়ের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। ওদিকে গত 1 সপ্তাহ ধরে জিসানেরও কোনো খোঁজ খবর নেই, যদিও জিসানের থাকা না থাকে খুব একটা ভাবায় না ঈশানীকে। তবে চাকরি ছেড়ে আসার পর কয়েকদিন কল দিয়ে খুব জ্বালাতনি করতো ছেলেটা, অথচ এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। আশ্চর্য, না চাইতো জিসানের খবর জানার আগ্রহ জন্মে ঈশানীর মনে, কিন্তু অন্য মনের পুরোটা জুড়ে যে আরেকজনের দখলদারিতে সেটাকেই বা হটাবে কি করে ও। গত 10 দিনে এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য ও অরণ্যকে বলতে পারেনি ঈশা। এই না ভুলতে পারাটাই ওর মনে বিশ্বাস হয়ে গেড়ে বসেছে। আগে দোটানায় পড়ে থাকলো, এখন আর সেটা নেই। এখন ইস্যু নিশ্চিত যে অচেনা অজানা গভীর অভয়ারণ্যের মাঝে এক টুকরো টঙ্গরের সেই নামহীন মালিককে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে ও। আজ এতগুলো দিন পরেও তাকে দেখার আকাঙ্ক্ষা ছটফট করে ঈশানী। মাঝে মধ্যে মনে হয় এক্ষুনি বাস ধরে চলে যায় সেই নিষিদ্ধ জঙ্গলে, যেখানে সারি সারি দানবীয় গাছ, ভয়ঙ্কর জন্তু জানোয়ার, সেই সব কিছুকে ছাপিয়ে ভয়ঙ্কর সুদর্শন একজন পুরুষের বসবাস। যদিও সেটা আদতেও সম্ভব কিনা তার বিন্দুমাত্র ধারণা নেই ঈশানীর ক্ষুদ্র মস্তিষ্কে, তবুও কল্পনা করতে কার না ভালো লাগে। তবে মাঝে মধ্যেই জিসানের বলা সেদিনের কথাগুলো হুটহাট আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দেয় ওর নিজের অজান্তেই। তখন জিসান হয়তো ঠিকই বলেছে, আমি আসলে কারোরই মনের মতো নই, আর না তো আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। আমাকে কি সত্যি কখনো কেউ ভালোবাসবে না, কোনো দিন না? মনে হতে থাকে ভীষণ শঙ্কায় হৃদয় রক্তক্ষরণ হয় ঈশ্বর। তবুও অরণ্যকে ভুলতে পারে না মেয়েটা। সেই রাতের পর থেকে এখনো হাতের কাছে ফোন নিয়ে বসে থাকে ঈশানী। যদি আবারও ভুল করে
কখনো ঈশানীকে মনে পড়ে যায় সেই নির্দয় পাষাণ মানবে, তখন নিশ্চয়ই কল আসবে। দ্বিতীয়বার কল আসলে ঈশানী কল ধরে নিশ্চয়ই খুব অভিমান করবে অরণ্যর উপর। কিন্তু গত 10 দিনে এমন কিছুই ঘটেনি। আর মায়ের সঙ্গে রাগ করে এতদিন হয়তো ফোনটা বন্ধই করে দিত, শুধুমাত্র একটা আননোন কলের অপেক্ষায়। সেটাও আর করার সাহস হয়ে ওঠেনি।